আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা এসেছি রসায়ন বই নিয়ে। রসায়নের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে প্রথম লেকচারটা আমরা আসলে অত বেশি কিছু বলবো না, আমরা জাস্ট জানবো হচ্ছে পদার্থ জিনিসটা কি, পদার্থকে অবস্থার ভিত্তিতে কিভাবে ভাগ করা যায়, আর অবস্থাগুলা কি, জাস্ট ওই সম্পর্কেই আমরা জানবো। পদার্থ জিনিসটা কি? দেখো, আমরা আমাদের চারপাশে যা কিছুই দেখি সবকিছুই কিন্তু পদার্থ। যেমন তুমি যে বোর্ডটা দেখতেছো, এই যে হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডটা একটা পদার্থ। কিংবা এই মার্কার, এই মার্কারটাও একটা পদার্থ। কিংবা এই যে বাইরে একটা গ্লাস পড়ে আছে, কেমন, এই গ্লাসটাও একটা পদার্থ। দেওয়াল বলো, ফ্যান বলো, আমরা যে পানি খাই সেই পানি পদার্থ, যে খাবারগুলা গ্রহণ করি সেটাও পদার্থ, গাড়ি পদার্থ, আকাশ বাতাস সবকিছুই কি পদার্থ। ধরতে গেলে দুনিয়ায় সবকিছুই, যা কিছুই বিরাজমান আছে সবকিছুই পদার্থ। এখন আমি কি এভাবে বললে হবে? আমার তো একটি ক্লিয়ার ডেফিনিশন লাগবে। ভালো যদি সংজ্ঞা না হয় পরীক্ষায় টিচার কি নাম্বার দিবে? দিবে না। তো সংজ্ঞা বলতে গেলে আমি সংজ্ঞাটাকে মানে কিভাবে বলবো? দেখো, পদার্থ যদি হইতে যাই তাহলে তার কয়েকটি ক্রাইটেরিয়া আছে, যে আমার এই এই পয়েন্ট থাকলে আমি সেটাকে পদার্থ বলতে পারবো। দেখো, পদার্থ কি? পদার্থ হচ্ছে সেই জিনিস যার ওজন আছে বা যার ভর আছে, যার ভর আছে এবং যে জায়গা দখল করে তাকে হচ্ছে পদার্থ বলে। আমি আবারও বলি, পদার্থ কাকে বলে? পদার্থ হচ্ছে সেই বস্তু যার ভর আছে এবং যে জায়গা দখল করে। এখন আমি যদি আরেকটু বলি, মানে অল্প করে বলি, যে পদার্থ আমি তাকে বলবো যার তিনটা জিনিস থাকবে। কেমন? এই তিনটা জিনিস থাকলে আমরা বুঝতে পারবো যে তিনটা জিনিসের মধ্যে তিনটা থাকতে হবে না, জাস্ট যে কোনো একটা থাকলে হচ্ছে। কেমন? মনে করো, মনে করো না আসলে, দেখো, পদার্থ হচ্ছে সে যার নির্দিষ্ট ভর থাকবে, নির্দিষ্ট আয়তন থাকবে এবং নির্দিষ্ট আকার থাকবে। কেমন? তাহলে আমরা পদার্থ তাকেই বলতে পারবো যে বস্তুর নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আয়তন থাকবে। আয়তন আছে মানে কি? সে অবশ্যই জায়গা দখল করছে। কেমন? আসো, এখন পদার্থকে অবস্থার ভিত্তিতে তিনটা ভাগে ভাগ করা যায়। অবস্থা মানে বুঝো? চলো তো আমরা একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা যে পানি পান করি সেই পানি কোন অবস্থায় আছে? সেটা তরল। কেমন? ভেজা না? হ্যাঁ, ওটা হচ্ছে তরল। আর ওই পানি যখন মনে করো গরমকালে, যখন গরম বেশি পড়ে, আমরা কি করি? ফ্রিজের মধ্যে গিয়ে ওই আইস কিউবের মতো করে, মনে করো পানির আইস কিউবের যেটা ট্রে আছে সেই ট্রে পানি রাখি, আইস কিউব বানাই। কেমন? ওই যে আইস কিউব, কেমন, বা বরফ, সেটা কিন্তু কঠিন পদার্থ। আবার আমরা মনে করো কিছু কিছু প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে হচ্ছে পানি ফুটাই খায়, কারণ পানি তো সেফ হইতে হবে না, নাহলে পান করলে তো সেটা পরে দিয়ে আমাদের রোগের মানে দেখা যাবে, রোগ দেখা যাবে যে কি পানিবাহিত অনেক রোগ আছে না, টাইফয়েড আছে, আরো অনেক কিছুই আছে, কলেরা আছে। এখন পানি যখন ফুটাই খায়, ফুটানোর সময় আমরা দেখি না পানি ওই পাত্রের উপর দিয়ে বাষ্প আকারে চলে যায়। হ্যাঁ, ওইটা আবার কি? বায়বীয় পদার্থ না? নর্মালি পানি ওটাকে কি আমি বায়বীয় পদার্থ বলতেছি, কিন্তু এটা হচ্ছে পানির বায়বীয় অবস্থা। এখন দেখো, তাহলে পানির যে তিনটা অবস্থা আছে, পানি যেহেতু একটা পদার্থ, কেমন, তাহলে সেম ভাবে পদার্থের তিনটা অবস্থা আছে। একটা হচ্ছে কঠিন পদার্থ, একটা হচ্ছে তরল পদার্থ, আরেকটা হচ্ছে বায়বীয় পদার্থ। তাহলে আমরা বলতে পারি, আমি কিন্তু এগুলো মুছে দিচ্ছি, কেমন? আসো, আমরা বলতে পারি আহ অবস্থার ভিত্তিতে পদার্থকে, দেখো, পদার্থকে অবস্থার ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যাবে। একটাকে আমরা বলবো হচ্ছে কঠিন, একটাকে বলবো হচ্ছে তরল, আরেকটাকে বলবো হচ্ছে বায়বীয়। এখন কঠিন পদার্থ কোনটা, তরল পদার্থ কোনটা, বায়বীয় পদার্থ কোনটা? নর্মালি তুমি চাইলে অনেকগুলা উদাহরণ, মানে আশেপাশেই, তোমার আশেপাশে আছে, আমি তোমাকে অনেকগুলা উদাহরণ দেই। মনে করো ইট, ইট একটা কঠিন পদার্থ। কেমন? আবার মনে করো আমি যে বললাম পানি, সেই পানি একটা তরল পদার্থ। আবার আমরা যে দুধ খাই সেই দুধটাও তরল পদার্থ।
আবার যে রান্নার কাজে তেল ব্যবহার করি সেই তেলটা আবার তরল পদার্থ। বায়বীয় পদার্থ কোনগুলা? বায়বীয় পদার্থ হচ্ছে কি, যে আমরা যে শ্বাস নিই, কেমন, যে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, এগুলা কিন্তু বায়বীয় পদার্থ। এখন আমরা কঠিন পদার্থ কাকে বলবো? আমি কি পরীক্ষার খাতায় গিয়ে লিখে দিয়ে আসলে হবে ইটকে কঠিন পদার্থ বলে? হবে? হবে না। আমার একটা ক্লিয়ার ডেফিনেশন লাগবে। কঠিন পদার্থ হচ্ছে সে যার নির্দিষ্ট ভর থাকবে, নির্দিষ্ট আকার থাকবে, নির্দিষ্ট আয়তন থাকবে। কয়টা জিনিস বললাম? তিনটা। ওই যে আমরা একটু আগে পড়ছি না, যে পদার্থ তাকে বলবো যার হচ্ছে ওই তিনটা জিনিস, তিনটা ক্রাইটেরিয়া লাগবে, ভর, আয়তন, আকার নির্দিষ্ট অবস্থায় থাকতে হবে। সেম ভাবে কঠিন পদার্থ আমি তাকে বলবো যার নির্দিষ্ট ভর থাকবে, নির্দিষ্ট আকার থাকবে, নির্দিষ্ট আয়তন থাকবে। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, কেমন, যে বস্তুর নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন থাকে তাকে কঠিন পদার্থ বলে। যেমন ওই যে উদাহরণ দিলাম আমি একটা, উদাহরণ হচ্ছে কি ইট, কেমন, ইট একটা কঠিন পদার্থ। এখন দেখো, আমি যদি একটা ইট আঁকি, সাপোজ ধরে নাও যে আমি একটা ইট আঁকতেছি, ভাইয়া কিন্তু আবার ড্রয়িং এ খুবই খারাপ। দেখো এই যে এটা একটা ইট, কেমন, দেখো এই ইটের কিন্তু একটা বর আছে। তোমরা কিন্তু ইট নিলে কিন্তু দেখো, চলো ইটের মতো আমার কাছে এখানে একটা জিনিস আছে, এই যে ডাস্টারটা, এই ডাস্টারটা একটা কঠিন পদার্থ। এখন তুমি যখন এই ডাস্টারটাকে এই জায়গায় রাখো, তখন কিন্তু সে আমার হাতের উপর একটা জায়গা দখল করছে, রাইট? হ্যাঁ, তারপর আবার দেখো ওর কিন্তু একটা বর আছে, বল আছে না? আছে। তাহলে আমি ওকে পদার্থ বলতে পারতেছি, কিন্তু পদার্থের কোন অবস্থায় ফেলবো? কঠিন অবস্থায় ফেলবো। কেন কঠিন অবস্থায় ফেলতেছি? কারণ ওর যেমন ভর আছে, ওর একটা নির্দিষ্ট আকার আছে। দেখো ও কিন্তু রেক্টেঙ্গুলার শেপ, আয়তাকার শেপ, তাহলে ওর একটা নির্দিষ্ট আকার আছে। আবার ও কি করে, ওর একটা আয়তনও আছে। আয়তন মাপার সূত্রটা তো জানো, আয়তন কিভাবে মাপে? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার গুণফল, এই তিনটাকে কি বলে? আয়তন বলে। মানে এই পদার্থটা বা এই বস্তুটা তার ভিতরে কতটুকু কণা কন্টেইন করে রাখছে, সেটাই হচ্ছে তার আয়তন। তাহলে আমরা কঠিন পদার্থ সম্পর্কে বুঝছি, কঠিন অবস্থা সম্পর্কেও বুঝলাম, কেমন। এইবার আসি তরল পদার্থ নিয়ে। তরল পদার্থ কাকে বলবো? দেখো, তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে, এটা সত্যি, কিন্তু তার নির্দিষ্ট আকার নেই। কেন নির্দিষ্ট আকার নেই বলতে পারো? আমি তোমাদেরকে বলি দিই। দেখো, আমরা যখন পানি গ্লাসে নেই, তখন সেই পানি বা সেই তরল পদার্থ গ্লাসের আকার ধারণ করছে। আবার যখন সেই পানি আমি বোতলে নিচ্ছি, তখন সেটা বোতলের আকার ধারণ করছে। আবার সেই পানি যদি আমি জগে নেই, তাহলে সেটা জগের আকার ধারণ করছে। তাহলে ওর কি নির্দিষ্ট কোনো আকার আছে? নাই। এই যে একটু আগে আমি ডাস্টার দেখাইলাম তোমাদেরকে, ডাস্টারের কিন্তু একটা নির্দিষ্ট আকার ছিল, ছিল না? ছিল, রেক্টেঙ্গুলার শেপ ছিল। কিন্তু পানির ক্ষেত্রে সেটা নেই, কারণ পানির নির্দিষ্ট কোনো আকার পসিবল না। তরল পদার্থের ক্ষেত্রে বোঝা গেছে, তরল অবস্থায় সেটা পসিবল না। এখন আমি কিভাবে তরল পদার্থের সংজ্ঞা দিব? সংজ্ঞাটা হবে এরকম, যে যে বস্তু বা যে পদার্থের, যেটা বলো, যে বস্তু বা যে পদার্থের নির্দিষ্ট ভর থাকবে, নির্দিষ্ট আয়তন থাকবে, কিন্তু নির্দিষ্ট আকার নেই, তাকে তরল পদার্থ বলবো। দেখো নির্দিষ্ট আয়তন আছে, কেমনে বুঝছি? দেখো, পানিকে আমরা কিভাবে বলি? আমরা যদি পানি কিনতে যাই, আমরা বলি কি, 1 লিটার পানি দেন, 2 লিটার পানি দেন, বা 500 ml পানি দেন, আমরা কিন্তু এভাবে বলি। আমরা যে লিটার বলতেছি বা মিলিলিটার বলতেছি, এটা কিন্তু আয়তনের একক। এগুলা কি আয়তনের একক? তাইলে আমরা যদি সংজ্ঞাটা লিখি, যে বস্তু বা পদার্থ তুমি যাই বলো, যে বস্তুর নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই, তাকে তরল পদার্থ বলে। আর
উদাহরণ হচ্ছে কি পানি, তেল, দুধ। কেমন? আসো এবার বায়বীয়তে আসি। দেখো বায়বীয়টাই মানে সবচেয়ে ধরতে গেলে সবচেয়ে ইজি তোমাদের বোঝার জন্য। এই যে মনে করো আমি যে এখন একটা রুমে আছি, কিন্তু কিংবা ধরো তুমি এখন আমার ভিডিওটা তুমি একটা রুমের মধ্যে থেকে দেখতেছো। এখন রুমের মধ্যে চারপাশে দেয়াল, উপরে ছাদ, নিচে হচ্ছে ফ্লোর, এখন চারপাশে কিন্তু আবদ্ধ। এখন রুমের মাঝখানে স্পেসটা খালি না। এখন এই স্পেসে তো কিছু আছে। মনে করো তুমি যে শ্বাস নিচ্ছ, ওই শ্বাসটা কোত্থেকে আসতেছে? তুমি যে রুমের মধ্যে আছো ওই রুমের স্পেস থেকে কি অক্সিজেনটা গ্রহণ করতেছো, কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছো না? তাহলে ওই যে খালি স্পেসটা আছে, ওই খালি স্পেসে কি আছে? বায়ু আছে। ওই বায়ুটাই হচ্ছে কি বায়বীয় পদার্থ। এখন কথা হচ্ছে ওটাকে তো আমরা দেখি না। বায়ুকে কি আমরা দেখি? দেখি না। দেখো যা সহজে দেখা যাবে না, যা দেখা যায় না, সহজে দেখা যাবে না, যারা যা দেখা যায় না এবং যার ভর আছে, তাকে আমরা কি বলবো? বায়বীয় পদার্থ বলবো। অবশ্যই কোনো কিছুর ভর না থাকলে সেটা কি এক্সিস্ট করবে? করবে না তো। আমি যদি বলি যে আমার হাতে একটা কি আছে, একটা অক্সিজেন আছে, এখন অক্সিজেনটা হয়তো আমি দেখতেছি না, একটা অক্সিজেন গ্যাস আছে, কেমন? অক্সিজেন গ্যাসটা আমি দেখতেছি না, কিন্তু সেটার অবশ্যই একটা কি থাকবে? ভর থাকবে। যদি ভর না থাকতো তাহলে তো জিনিসটা এক্সিস্ট করতো না। বোঝা গেছে আমার কথাটা? তোমরা বুঝতে পারছো তো? আসো তাহলে আমি বায়বীয় পদার্থ আমি কাকে বলবো? যে বস্তুর নির্দিষ্ট ভর থাকবে কিন্তু নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন থাকবে না, তাকে ভর বলবো। আচ্ছা নির্দিষ্ট আয়তন কেন থাকবে না? আকার নয় বা থাকবে না সেটা আমরা বুঝলাম, দেখতেই পারতেছি না, যাকে আমি দেখতেই পারতেছি না তার আকার নিয়ে আমি কিভাবে ধারণা দিব? কেমন? এখন কত হচ্ছে নির্দিষ্ট আয়তন কেমনে থাকবে না? দেখো আমি যদি আমার মুখ থেকে একটু হাওয়া বের করি, হা, কেমন? এখন এটা পুরা রুমে গেল না? তাহলে আমার মুখ থেকে এখন যে হাওয়াটা বেরিয়েছে সেটা আমার পুরা রুমের মধ্যেই ছড়াই ছিটে গেছে। তাহলে ও এখন পুরো রুমের আয়তন জুড়ে আছে। কিন্তু আমি যদি আমি যদি হাওয়াটাকে এভাবে করে নিয়ে হা বন্ধ করে ফেললাম, তাহলে এখন ও কতটুকু আয়তন দখল করলো? ওই আমার হাতের মধ্যে, আমার মুষ্টিমেয় হাতের মধ্যে যতটুকু আছে, আমার মুষ্টির মধ্যে যতটুকু আয়তন আছে ঠিক ততটুকুই দখল করছে। বোঝা গেছে আমার কথা? তাহলে বায়বীয় পদার্থ কি? বায়বীয় পদার্থের হচ্ছে নির্দিষ্ট ভর থাকবে কিন্তু কোনো নির্দিষ্ট আকার থাকবে না, নির্দিষ্ট আয়তন থাকবে না। বোঝা গেছে? তাহলে আসো, যে বস্তুর নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন নেই, তাকে বায়বীয় পদার্থ বলে। আর উদাহরণ হচ্ছে কি আমরা যে কার্বন ডাই অক্সাইড গ্যাস ছাড়ি, আমরা যে অক্সিজেন গ্যাস গ্রহণ করি সেগুলা, আবার যে কোনো গ্যাস, নাইট্রোজেন গ্যাস, সেটাও একটা কি বায়বীয় পদার্থ। এখন এই লেকচার আমরা মোটামুটি বুঝে গেলাম যে পদার্থের অবস্থাগুলা সম্পর্কে। নেক্সট লেকচারে আমরা তোমাদেরকে ইম্পর্টেন্ট খুবই মজার একটা জিনিস পড়াবো। আমাদেরকে মায়েরা বলে না যে তুমি একটা অপদার্থ ছেলে, বলে না মাঝে মাঝে? আমরা আসলে দেখবো মানুষ কি আদতে অপদার্থ নাকি পদার্থ। এটা জানতে চোখ রাখো আইএসপি ইউটিউব চ্যানেলে।